আসসালামু আলাইকুম। আজ আমরা এক্সপ্লেন করব 2021 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ এক সিনেমা, যার নাম নো ওয়ান গেটস আউট অ্যালাইভ। গল্পের প্রধান চরিত্র একটি মেয়ে উন্নত জীবনযাপনের আশায় অবৈধভাবে আমেরিকায় পালিয়ে আসে। কিন্তু আমেরিকায় পালিয়ে আসার পর মেয়েটি যে বাসায় অবস্থান করে সেখানে রহস্যময় সব ঘটনা ঘটতে শুরু করে। শেষ পর্যন্ত মেয়েটি কি অভিশপ্ত সেই বাড়ি থেকে বেঁচে ফিরতে পেরেছিল, এটাই দেখব আজকের গল্পে। গল্পটি লেখক অ্যাডাম নেভিলের 2014 সালের উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা এক মেয়েকে দেখতে পাই যে তার ভাইয়ের সাথে ফোনে কথা বলছিল। ফোনে কথা বলার সময় রুমের লাইটগুলো ফ্লিকার করতে লাগলে মেয়েটি অনেক ভয় পেয়ে যায়। সে সোফা থেকে উঠে দাঁড়ালে পেছন থেকে অদৃশ্য এক আত্মা মুহূর্তের মধ্যেই তাকে টেনে নিয়ে যায়। গল্পের দৃশ্যপট পরিবর্তন হলে আমরা একটি কন্টেইনারের মধ্যে এম্বার নামের একটি মেয়েকে দেখতে পাই, যে অবৈধভাবে আমেরিকায় পালিয়ে এসেছিল। এম্বার মেক্সিকোর একজন নাগরিক ছিল। অবৈধ অভিবাসী হওয়ায় এম্বার প্রতিদিনই তার ঠিকানা পাল্টে ফেলত, কারণ পুলিশের হাতে ধরা পড়ে গেলে তাকে মেক্সিকোতে ফেরত পাঠানো হবে। এম্বার কিছুদিনের মধ্যেই ছোট্ট একটি দোকানে সেলাইয়ের কাজ করতে শুরু করে, কারণ তার কাছে যে টাকাগুলো ছিল সেগুলো প্রায় শেষের মধ্যে। এম্বার তার কর্মস্থলে কাজ করার সময় একটি বিজ্ঞাপন তার চোখে পড়ে, যেখানে খুবই কম টাকায় শুধুমাত্র মেয়েদের জন্য বাসা ভাড়া দেয়া হচ্ছিল। এম্বার অবৈধ অভিবাসী হওয়ায় বিজ্ঞাপনটি তার জন্য অনেক উপকারী ছিল, কারণ যেসব জায়গায় কম টাকায় বাসা ভাড়া দেয়া হয় সেখানে ব্যক্তিগত তথ্য খুব কম চাওয়া হয়। এম্বার কাজ শেষ করে বাড়ি ভাড়া নেওয়ার জন্য ওই ঠিকানা অনুযায়ী বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর এম্বার সেই বাড়িটার সামনে এসে উপস্থিত হয়। বাড়ির মালিকের নাম ছিল রেড, এবং এটা সেই বাড়ি ছিল যেখানে গল্পের শুরুতেই অচেনা সেই মেয়েটি আত্মার কবলে পড়েছিল। এই বাড়িতে শুধুমাত্র মেয়েদেরকে ভাড়া দেয়া হয়, এবং রাত 9টার পর কোনো আত্মীয় স্বজনকে এই বাড়িতে প্রবেশের অনুমতি দেয়া হয় না। রেড বাড়ির কিছু নিয়মকানুন এম্বারকে বুঝিয়ে দেয় এবং বাড়ির বাম পাশের একটি রুম তাকে দেখিয়ে দেয়। এম্বার রুমের অবস্থা দেখে কিছুটা শঙ্কিত বোধ করে, কারণ পুরনো অগোছালো এই রুমটিতে মনে হচ্ছিল অনেক দিন ধরেই কেউ বসবাস করে না। এম্বার রেডকে কিছু বলার আগেই রেড বাড়ির 1 মাসের অগ্রিম ভাড়া চেয়ে বসে এবং রুম পছন্দ না হলে তাকে চলে যেতে বলে। এম্বার অবৈধ অভিবাসী হওয়ায় কোনো কিছুই বলতে পারে না, কারণ একদিক দিয়ে চিন্তা করলে এত অল্প টাকায় বাড়ি ভাড়া পাওয়া সম্ভব নয়। এম্বার আর কোনো কিছু না ভেবে 1 মাসের অগ্রিম ভাড়া তাকে দিয়ে দেয় এবং নিজের রুমটা ভালোভাবে গুছিয়ে ফেলে। রাতের বেলা এম্বার তার ফোনে মায়ের কিছু রেকর্ড করা ভয়েস শুনছিল এবং তার মাকে সে প্রচণ্ড মিস করছিল। এম্বারের মা অনেক বছর আগেই মারা গেছে। জটিল এক রোগে আক্রান্ত হয়ে তার মায়ের মৃত্যু ঘটেছিল, এবং তারপর থেকে এম্বার তার বাবার কাছেই মানুষ হয়েছে। মায়ের কথাগুলো ফোনে রেকর্ডিং শোনার সময় হঠাৎ করেই নিচের রুম থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। মনে হচ্ছিল কোনো যুবতী মেয়ে অনেক ভীত হয়ে কান্না করছে। এম্বার কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে চুপচাপ শুয়ে পড়ে। এম্বার ঘুমিয়ে পড়লে স্বপ্নে সে তার মাকে দেখতে পায়। তার মা তাকে কিছু একটা বলছিল। রাতটা কোনোভাবে কেটে গেলে পরের দিন সকালবেলা এম্বার ফ্রেশ হয়ে সিঁড়ি দিয়ে নামার পর নিচের রুমে কাল যে মেয়ে কান্না করছিল তার সাথে দেখা হয়ে যায়। মেয়েটির নাম ছিল ফ্রেজা। এম্বার ফ্রেজার সাথে কথা বলার চেষ্টা করলে ফ্রেজা তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। ফ্রেজার এমন ব্যবহারে এম্বার অনেক অপমানিত বোধ করে। আজকে যখন এম্বার তার কর্মস্থলে কাজ করছিল, তার কাজে কিছুটা ভুল হয়ে যায় এবং এ কারণে দোকানের মালিক তাকে অনেক বকাবকি করে। এম্বার যেখানে কাজ করত সেখানে সে একজন বান্ধবী বানিয়ে নিয়েছিল, যার নাম ছিল কিমসি। এম্বার কিমসিকে সবকিছু খুলে বলেছিল যে সে একজন অবৈধ অভিবাসী, এবং কিমসি তার বিশ্বাসের মর্যাদা দিয়েছিল। এই বিষয়টা সে পুলিশকে জানায়নি। কিমসি এম্বারের নকল আইডেন্টি বানাতে সাহায্য করছিল এবং এই বিষয়ে
সে তার পরিচিত একজনের সাথে কথা বলছিল। নকল আইডেন্টিটি বানাতে প্রায় 3000 পেসো দরকার ছিল, যেটা এই মুহূর্তে এম্বারের কাছে ছিল না। এম্বার এই বিষয়টা নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। পেসো হচ্ছে মেক্সিকান কারেন্সি। 3000 পেসো টাকায় কনভার্ট করলে প্রায় 19,500 টাকার সমপরিমাণ দাঁড়ায়। যাই হোক, এম্বার কর্মস্থলে কাজ শেষ করে সন্ধ্যায় তার মায়ের দূরসম্পর্কের এক কাজিনের বাসায় রাতের ডিনার করতে যায়। লোকটির নাম ছিল বেটো। বেটো তার স্ত্রী ও ছেলের সাথে এম্বারকে পরিচয় করিয়ে দেয়। ডিনার করার সময় বেটো তার কোম্পানিতে এম্বারকে একটি চাকরির অফার করে, কিন্তু এর জন্য এম্বারের একটি আইডেন্টিটি দরকার ছিল, কারণ সে যে এখানে পালিয়ে এসেছে এই বিষয়টা বেটো জানতো না। এম্বার চাকরির অফার পাওয়ার পর বেটোর কাছ থেকে কিছুদিন সময় চেয়ে নেয় এবং সে মনে করে যেভাবেই হোক এর মধ্যেই সে তার আইডেন্টিটি বানিয়ে ফেলবে। রাতের ডিনার করার পর বেটোর পরিবারের কাছে থেকে বিদায় নিয়ে এম্বার তার বাসায় ফিরে আসে, কিন্তু বাসায় ফেরার পর প্রতিদিনের মতো আজকেও এম্বার বেসমেন্ট থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। এম্বার ধীরে ধীরে বেসমেন্টের দরজার সামনে এগিয়ে গেলে সেখানে সে কাউকে দেখতে পায় না এবং বেসমেন্টের দরজায় সে তালা ঝুলানো দেখতে পায়। এম্বার এবার একটু ভয় পেয়ে যায়। সে বেসমেন্টের পাশ দিয়ে স্টাডি রুমের দিকে এগিয়ে যেতে লাগলে ঠিক তখনই হুট করে সেখানে রেড চলে আসে। রেডকে দেখে এম্বার অনেক ঘাবড়ে যায়। এখানে কে কান্না করছে এই বিষয়ে রেডকে জিজ্ঞাসা করলে রেড এম্বারের কথাগুলো এড়িয়ে যায় এবং স্টাডি রুম ও বেসমেন্ট থেকে এম্বারকে দূরে থাকতে বলে। রেডের কথাগুলো এম্বার ঠিকমতো বুঝতে পারে না। সে এই বিষয় নিয়ে আর কথা না বাড়িয়ে রেডের কাছে তার অগ্রিম ভাড়া ফেরত চায়, কারণ এই মুহূর্তে আইডেন্টিটি বানানোর জন্য তার অনেক টাকার দরকার ছিল। রেড এম্বারকে বলে সে টাকাগুলো খরচ করে ফেলেছে, এই মুহূর্তে তার কাছে কোনো টাকা নেই। এম্বার অনেক রিকোয়েস্ট করলেও কোনো লাভ হয় না। হতাশাগ্রস্ত হয়ে সে তার রুমে এসে শুয়ে পড়ে। এম্বার যখন ঘুমাচ্ছিল তখন সেই দিনের মতো আজকেও স্বপ্নে সে তার মাকে দেখতে পায়। তার মা তাকে বলছিল, সামনে ওই বক্সটা দেখতে পাচ্ছ, ওইটা এখানে কেন? এম্বার বক্সটির দিকে তাকালে বক্স থেকে 2টা হাত বের হয়ে আসে। এম্বার ভীষণ ভয় পেয়ে যায়। ভয়ে সে ঘুম থেকে জেগে ওঠে। এম্বার বুঝতে পারছিল না তার মা প্রতিদিন কেন তার স্বপ্নে আসছিল। আজকে এম্বার যখন তার অফিসে কাজ করছিল তখন সে কিছু অগ্রিম টাকা তার বসের কাছে থেকে চেয়ে বসে, কিন্তু তার বস তাকে কোনো টাকা না দিয়ে এম্বারকে নতুন কাজে শিফট করে দেয়। এম্বারকে অপমান করে প্যাকিংয়ের কাজে পাঠিয়ে দেয়া হয়। এম্বার যখন প্যাকিংয়ের কাজ করছিল তখন হঠাৎ করেই সে তার ঘাড়ে কারো স্পর্শ অনুভব করে, কিন্তু এম্বার যখন পেছনে ফিরে তাকায় তখন সে ওখানে কাউকে দেখতে পায় না। এম্বার ভীষণ ঘাবড়ে যায়। সে দ্রুত প্যাকিংয়ের কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এম্বার তার আশেপাশে অন্য কারো অস্তিত্ব বুঝতে পারে। সে অনেক ভয় পেয়ে যায়। এতটুকুও সময় নষ্ট না করে সে দ্রুত বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এম্বার সেখান থেকে চলে গেলে পেছনে আমরা এক অতৃপ্ত আত্মাকে দেখতে পাই, যে ভীষণ রাগান্বিত হয়ে এম্বারের দিকে তাকিয়েছিল। এম্বার বাসায় পৌঁছানোর পর কিচেন রুম থেকে কিছু খাবার সংগ্রহ করতে গেলে সেখানে মারিয়া ও ফেডরা নামের 2জন অচেনা মেয়েকে সে দেখতে পায়, যারা আজকেই এই বাড়িতে থাকতে এসেছিল। এম্বার অচেনা 2 মেয়ের সাথে ভালোভাবে পরিচয় হওয়ার চেষ্টা করলে ঠিক তখনই সেখানে রেড চলে আসে। রেড ওই 2 মেয়েকে তাদের রুমে পাঠিয়ে দেয় এবং এম্বারকেও তার রুমে চলে যেতে বলে। এম্বার কোনো কথা না বাড়িয়ে তার রুমে চলে আসে, কিন্তু কিছুক্ষণ পরেই সে অদ্ভুত একটি আওয়াজ শুনতে পায়। মূলত এই স্টাডি রুম থেকে আওয়াজটি আসছিল। এম্বার সেই অদ্ভুত আওয়াজটি চেক করতে গেলে স্টাডি রুমে সে একটি টেপ রেকর্ডার দেখতে পায় এবং অদ্ভুত সেই আওয়াজটি এই টেপ রেকর্ডার থেকেই আসছিল। রেড এম্বারকে স্টাডি রুমে যেতে বারণ করেছিল, কিন্তু রেডের কথা অমান্য করে এম্বার স্টাডি রুমে চলে এসেছিল। এম্বার স্টাডি রুমের দেয়ালে কিছু পুরনো দিনের সরঞ্জাম ও কিছু পুরনো দিনের ছবি দেখতে পায়, যেগুলোর অর্থ এম্বার বুঝতে পারে না। এম্বার সেখানে এক দম্পতির ছবিও দেখতে পায়।
যারা পুরনো একটি বক্স নিয়ে কিছু ইশারা করছিল। এম্বার ছবির মধ্যে সেই বক্স দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ এই বক্সটিকেই সে প্রতিনিয়ত স্বপ্নে দেখে যাচ্ছে। এম্বার তাড়াতাড়ি করে ছবিটাকে ওখানে রেখে তার রুমে চলে আসে। সারা রাত সে চিন্তায় ঘুমাতে পারে না। পরের দিন সকালবেলা এম্বার যখন তার কর্মস্থলে পৌঁছায় তখন সে কিমসিকে সেখানে দেখতে পায় না। বিষয়টি সে মালিককে জানালে দোকানের মালিক তাকে বলে কিমসি চাকরি ছেড়ে দিয়েছে, সে আর চাকরিতে আসবে না। মালিকের মুখ থেকে এসব কথা শুনে এম্বার অনেক চিন্তায় পড়ে যায়, কারণ আইডেন্টি বানানোর জন্য সে কিমসিকে অনেক টাকা দিয়েছিল। এম্বার কিমসিকে বারবার ফোন করেও তার সাথে যোগাযোগ করতে পারে না, অর্থাৎ এম্বারের সব টাকা পয়সা নিয়ে কিমসি পালিয়ে গেছে। এম্বার অনেক চিন্তিত হয়ে পড়ে। হতাশ হয়ে সে বাসায় ফিরে আসে। এম্বার বাসায় ফেরার পর আবারও ফ্রেজার রুম থেকে সে কান্নার আওয়াজ শুনতে পায়। এম্বার অনেক রেগে যায়। প্রতিদিন ফ্রেজা কেন এমন কান্না করে এ বিষয়ে সে ফ্রেজাকে জিজ্ঞাসা করতে গেলে ফ্রেজার রুমে গিয়ে সে তাকে দেখতে পায় না। এম্বার ফ্রেজার নাম ধরে অনেক ডাকাডাকি করলে কিছুক্ষণ পর সেখানে রেড চলে আসে। এম্বার ফ্রেজার বিষয়ে রেডকে জিজ্ঞাসা করলে রেড বলে আজকে সকালেই ফ্রেজা এই বাড়ি ছেড়ে দিয়েছে। রেডের কথা শুনে এম্বার থমকে যায়। যদি ফ্রেজা সকালে এখান থেকে চলে গিয়ে থাকে তাহলে কিছুক্ষণ আগে এই রুমে কে কাঁদছিল। এম্বার আতঙ্কিত ও ভয়ে দৌড়ে তার রুমে চলে আসে। এম্বার সিদ্ধান্ত নেয় কিছুদিনের মধ্যেই সে এই বাসা ছেড়ে দেবে। এম্বার তার রুমে অবস্থান করার সময় কিছুক্ষণের মধ্যেই সে আবারও কান্নার আওয়াজ শুনতে পায়। এম্বার ভীত হয়ে কান্নার আওয়াজটি অনুসরণ করে একটি রুমে গিয়ে পৌঁছালে ওই রুমের দৃশ্য দেখে সে হতভম্ব হয়ে যায়, কারণ তার সামনে দুইটি আত্মা নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিল। এম্বার সেই আত্মাদের দেখে ভয়ে সেই রুম থেকে পালানোর চেষ্টা করলে রুমের মধ্যে বিভিন্ন আসবাবপত্র একের পর এক ভেঙে পড়তে শুরু করে। আত্মা দুইটি একে অপরের সাথে কথোপকথন শুরু করলে আমরা জানতে পারি এম্বার ছবিতে যে দম্পতিকে দেখেছিল তারা আসলে রেডের বাবা মা। কোনো এক বিশেষ কারণে মারা যাওয়ার পরেও তাদের আত্মাগুলো এই বাড়িতে আটকে যায় এবং তারপর থেকে এক যুগেরও বেশি সময় ধরে রেডের বাবা মা এই বাড়িতে আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছিল। এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে রেডের বাবা মার আত্মা ছাড়াও এই বাড়িতে আরও অনেক মেয়েদের আত্মা ঘুরে বেড়াচ্ছিল, কারণ সেই সব মেয়েদেরকে এই বাড়িতেই বলি দেওয়া হয়েছিল। কিন্তু কে বা কারা মেয়েদের এই বাড়িতে বলি দিত এই রহস্য একটু পরে উন্মোচিত হবে। এখানে আরেকটি বিষয় খেয়াল করা যায়, আত্মাগুলো কিন্তু মেয়েদের কোনো ক্ষতি করছিল না। যাই হোক, এম্বার কোনোভাবে ওই রুম থেকে পালিয়ে আসার পর সে তার ব্যাগ গোছাতে শুরু করে এবং বেটোকে ফোন করে সব ঘটনা খুলে বলে। এম্বার বেটোকে তার বাড়ির লোকেশন শেয়ার করে দেয় এবং জলদি বেটোকে সেখানে পৌঁছাতে বলে। এম্বার তার ডিপোজিট ফেরত নেওয়ার জন্য রেডের রুমে গেলে সেখানে সে আগন্তুক এক ব্যক্তিকে দেখতে পায় যার নাম ছিল বেকার। বেকার ছিল রেডের বড় ভাই। বেকার এম্বারকে তার পরিচয় দিলে এম্বার রেডকে না পেয়ে সেখান থেকে চলে যায়। এম্বার বাসা থেকে বের হয়ে একটি ক্যাফেতে গিয়ে রেডকে ফোন করে এবং তার সম্পূর্ণ ডিপোজিট ফেরত চায়। কিছুক্ষণের মধ্যেই রেড ক্যাফেতে এসে উপস্থিত হলে সে এম্বারকে বলে তার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই, সব টাকা সে বাড়িতে রেখে এসেছে। টাকাগুলো ফেরত নিতে হলে এম্বারকে তার সাথে বাড়িতে যেতে হবে। এম্বার বুঝতে পারছিল না সে কি করবে, কারণ দ্বিতীয়বার সে ওই বাসাতে যেতে চায় না। কিন্তু টাকাগুলো না পেলে এই শহরে সারভাইভ করা তার জন্য অনেক মুশকিল হয়ে যাবে। সে রেডকে বুঝতে দেয় না যে সে সব কিছু জেনে গেছে। চুপচাপ টাকাগুলো ফেরত নেওয়ার জন্য সে আবারও ওই বাড়িতে এসে উপস্থিত হয়। বাড়িতে আসার পর এম্বার রেডের কাছে তার টাকাগুলো ফেরত চাইলে রেড বলে তোমার কল করা উচিত হয়নি। এটা বলে সে এম্বারকে গালিগালাজ করতে শুরু করে। এম্বার অনেক ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর ওই রুমে বেকার এসে উপস্থিত হলে সে এম্বারকে মারতে শুরু করে এবং জোর করে তাকে মদ খাওয়াতে শুরু করে। এম্বার বাঁচার জন্য চিৎকার চেঁচামেচি করলেও তাকে সাহায্য করার মতো কেউ ছিল না।
এম্বার এখনও আন্দাজ করতে পারেনি যে কিছুক্ষণের মধ্যেই তাকে বলি দেওয়া হবে। এম্বারকে রুমে বন্দি করে রেড ও বেকার সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণ পর মারিয়া ও ফেডরার সঙ্গে এম্বারকে বলি দেওয়ার জন্য নিয়ে যেতে লাগলে এম্বার বেকারের হাত থেকে নিজেকে বাঁচিয়ে একটি রুমে গিয়ে নিজেকে বন্ধ করে নেয়। মারিয়া ও ফেডরাকে বেকার একটি রুমে নিয়ে যাওয়ার পর হঠাৎ করেই বাড়ির মূল দরজায় বেল বেজে উঠলে রেড বিষয়টা চেক করতে যায়। দরজার অপাশে বেটো চলে এসেছিল। বেটো এম্বারের বিষয়ে রেডকে জিজ্ঞাসা করলে রেড বলে এখানে এম্বার বলে কেউ থাকে না। বেটো সেখান থেকে চলে যেতে লাগলে এম্বার রুমের জানালা দিয়ে বেটোকে ডাকতে থাকে। বেটো এম্বারকে দেখতে পেয়ে রেডকে ধাক্কা দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে, কিন্তু এম্বারের কাছে পৌঁছানোর আগেই বেকার নৃশংসভাবে বেটোকে হত্যা করে। বেটোর মৃত্যুতে এম্বার অনেক ভেঙে পড়ে। বেটোকে হত্যা করার পর এম্বারকে শেকল দিয়ে বেঁধে তাকে বলি দেওয়ার জন্য তৈরি করা হয়। এম্বারের শরীরে সাদা রং ও রক্ত দিয়ে কপালে ছাপ দেয়া হয় এবং বলি দেওয়ার জন্য তাকে বেসমেন্টে নিয়ে যাওয়া হয়। এম্বারকে একটি উপাসনার জায়গায় নিয়ে গেলে এম্বার দেখতে পায় মারিয়া ও ফেডরাকে ইতিমধ্যে বলি দেওয়া হয়েছে এবং তাদের লাশগুলো সেখানে পড়ে আছে। এম্বার বেকারের কাছে তার জীবন ভিক্ষা চায়, কিন্তু পাষণ্ড বেকার এম্বারের কোনো কথা না শুনে তাকে একটি পাথরের উপরে শুইয়ে দেয় এবং উপাসনায় রাখা সেই বক্সটি খুলে দেয়। এম্বার নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে শেকলগুলো খুলতে পারে না। বক্স থেকে অদ্ভুত কিছু একটা বের হয়ে আসার আগেই সেখানে বেটো চলে আসে এবং এম্বারকে ছাড়িয়ে বেসমেন্ট থেকে তাকে নিয়ে পালিয়ে যায়। বেসমেন্ট থেকে পালিয়ে আসার পর হঠাৎ করেই আচমকা বেটো গায়েব হয়ে যায়। এম্বার বেটোকে খুঁজতে খুঁজতে একটি রুমে এসে পৌঁছালে সেখানে অদ্ভুতভাবে সে তার মাকে দেখতে পায়। এম্বার ভীষণ অবাক হয়ে যায়। এই স্বপ্নটাই সে বারবার দেখতে পেয়েছে। এম্বার তার মায়ের সাথে কথা বললে তার মা একইভাবে তার সাথে কথা বলছিল। এম্বার তার মাকে সাথে নিয়ে রুম থেকে বের হওয়ার চেষ্টা করলে তার মা তাকে একই রুমে আটকানোর চেষ্টা করছিল। এম্বার বারবার রুম থেকে বের হতে চাইলেও তার মা তাকে ওই রুমেই আটকে রাখছিল। এম্বারের মনে কিছুটা সন্দেহ জাগে। সে তার মাকে কিছু প্রশ্ন করলে তার মা সেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারে না। এম্বারের বুঝতে আর বাকি থাকে না যে মহিলাটি তার মা নয়। এদিকে বক্স থেকে অদ্ভুত একটি প্রাণী বের হয়ে এম্বারকে খাওয়ার জন্য এগিয়ে যায়, কিন্তু এম্বারকে খাওয়ার আগেই মা সেজে থাকা ওই ছদ্মবেশী মহিলাকে এম্বার গলা টিপে হত্যা করে এবং সাথে সাথে সে বাস্তব জীবনে ফিরে আসে। অর্থাৎ এতক্ষণ ধরে এম্বার বেসমেন্টেই বন্দি ছিল এবং এ সব কিছুই তার স্বপ্ন ছিল। এম্বার জেগে উঠলে অদ্ভুত সেই প্রাণী ভয় পেয়ে আবারও সেই বক্সের মধ্যে চলে যায়। এম্বার তাড়াতাড়ি করে বক্সের মুখ বন্ধ করে দেয়। এম্বার বেসমেন্ট থেকে বের হয়ে বেকার ও রেডের উপরে আক্রমণ করে। ধারালো একটি কাঁচের টুকরোর সাহায্যে সে বেকারের গলা কেটে তাকে হত্যা করে। এম্বারের হাতে ভয়ানক প্রাচীন একটি অস্ত্র ছিল, যার সাহায্যে সে রেডকে আহত করে। এম্বার বেকারকে হত্যা করার পর জ্ঞান হারিয়ে ফেলা রেডকে উঠিয়ে নিয়ে এসে সেই বলির জায়গায় শুইয়ে দেয় এবং বক্সটির দরজা খুলে দিলে অদ্ভুত সেই প্রাণী এসে রেডের মাথা খেয়ে ফেলে। অবশেষে অনেক চেষ্টার পর এম্বার জীবিত অবস্থায় সেই বাড়ি থেকে বেঁচে ফিরে। গল্প এখানেই সমাপ্তি হয়। আমি পুরো ঘটনাটি একটু ক্লিয়ার করে দিচ্ছি। আসলে রেডের বাবা মা বক্সটিকে মাটির নিচে থেকে খুঁজে পেয়েছিল এবং বক্সটির রহস্য বের করার জন্য রেডের বাবা তার মাকে শেষ পর্যন্ত বলি দিয়েছিল। রেডের বাবা বক্সটির সম্পূর্ণ রহস্য উদ্ঘাটন করার পর ওই বাড়িতে একটি রিচুয়াল করে, যাতে করে বলি দেয়া কোনো মেয়ের আত্মা ওই বাড়ি থেকে বের হতে না পারে। মেয়েদেরকে ওই প্রাণীর হাতে এই জন্য বলি দেয়া হতো যাতে করে পুরুষদের আয়ু বেড়ে যায় এবং দীর্ঘদিন তারা বেঁচে থাকতে পারে। রেডের বাবা মারা যাওয়ার পর রেড ও বেকার তাদের বাবাকে অনুসরণ করে এই কাজ করে আসছিল। প্রাণীটির বিষয়ে আলাদা কোনো তথ্য আমাদের দেয়া হয়নি, কিন্তু কোনো জেগে থাকা মানুষকে ওই প্রাণী খেতে পারত না এবং এজন্যই এম্বার বেঁচে গিয়েছিল। শুধুমাত্র অজ্ঞান থাকা অবস্থায়
ওই প্রাণী মানুষের মাথা খেতে পারত। এম্বার এই বাড়িতে আসার পর প্রতিনিয়ত যে স্বপ্নগুলো দেখছিল সব কিছুই ওই প্রাণীর আয়ত্তে ছিল। ওই প্রাণীটাই সবাইকে স্বপ্ন দেখাচ্ছিল। যাই হোক, আশা করছি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।